Okay, Assalamu alaikum. Good evening to everyone. I hope all of you are fit and fine by the grace of Almighty, and I am also fine. Now I am going to start my class and be attentive and enjoy my class. Okay. আজ আমাদের লেসন হচ্ছে স্পিকিং স্পিক ইংলিশ উইথ সোনামুখ বইয়ের চ্যাপ্টার 30। এই 30 নাম্বার যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমরা ক্লাস শুরু করব। এবং 29 অর্থাৎ 29 চ্যাপ্টার যে হোমওয়ার্ক গুলো আপনাদের দিয়েছিলাম, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। আহ কিছু ভুল ভ্রান্তি আছে, ওগুলো আমি দেখে দিব। এবং আমাদের যে হোমওয়ার্ক গুলো ছিল আমি একটু পড়িয়ে নিই, তারপর ওগুলো আপনাদের কাছে আমি এক এক করে আসবো। সবাই রেইজ হ্যান্ড প্রেস করবেন, আমি সবাইকে সুযোগ করে দিব। তো আজ আমরা 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। দেখেন, 100+, এখানে মূলত 120টা স্পোকেন রুল এবং স্ট্রাকচার আপনারা প্র্যাকটিস করতে পারবেন, যেগুলো আমরা ডে টু ডে লাইফে আমাদের কাজে লাগে। এবং সেই ইম্পর্টেন্ট রুল গুলো কিন্তু এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমরা একটু দেখি আমাদের ভিতরে কি কি আছে। গত ক্লাসে হয়তো আমি আপনাদের একটি বা দুটি রুল দেখিয়েছিলাম, 29 চ্যাপ্টার পড়ানোর পরে আর বেশি সময় ছিল না। তো আজ আমরা সেই যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেই জায়গা থেকে এখন শুরু করি। প্রথম রুলটা দেখতে পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। আমরা এটা দেখবো অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। এই ব্যবহারটি আমাদের নিত্য নৈমিত্তিক ডে টু ডে লাইফে রেগুলার আমাদের কাজে লাগে। এই অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার থেকে আজ আমরা ক্লাসটা শুরু করছি। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। দেখেন, এইখানে আমার চ্যাপ্টারটার নাম হচ্ছে 100+ স্পোকেন রুলস। এই যে 100+, 100র অধিক যে স্পোকেন রুল, এগুলা কিন্তু আমাদের অনেক রুল আছে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তো যে রুলগুলো আমাদের বেশি প্রয়োজন, আজ আমরা সেই রুলগুলা নিয়েই কথা বলবো। আপনারা নিশ্চয়ই যারা বইটি হাতে পেয়েছেন সোহাগ স্যারের, দেখবেন এই বইতে ইংরেজি শেখার জন্য যতটুক প্রয়োজন ঠিক ততটুক আয়োজন। এখানে এক্সট্রা কোনো কিছু কিন্তু দেওয়া হয়নি। তো এই 100টি রুল যদি আপনারা ভালোভাবে নিতে পারেন, এই জায়গাটা যদি কভার করতে পারেন, আপনারা ইংরেজিতে খুব সহজে কথা বলতে পারবেন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ। দেখেন, আমি একটু এটা প্রত্যেকটা রুল আমি হাইলাইট করে দিব। অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার আমরা শিখবো। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে সেই সাথে, অথবা এটাও বা ওটাও। এই রুলটা আমি গতকাল বলেছিলাম, তারপর আজ একটু রিপিট করি। মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। এই ধরনের বাক্য যখন আমাদের সামনে আসে, আমরা কিভাবে বাক্যগুলো কমপ্লিট করব। দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করে আমরা এগুলা করতে পারি। হ্যার ইউ ক্যান সি, দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। অর্থাৎ এখানে কি হলো, মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ কি, সেই সাথে অথবা এটাও ওটাও। এইভাবে আমরা বাক্যগুলো করব। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। অনেক ছেলে আছে না, সুন্দরী মেয়ে চায় এবং যৌতুক চায়। এই বাক্যগুলো আমরা কিভাবে করব, কোন স্ট্রাকচারে করব? আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব। সে সুন্দরী মেয়ে চায়, এইটুকের ইংলিশ কি হবে? হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল। এটুকু আমরা সবাই পারি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। এবং এখানে ওয়ান্টস কেন হলো, এগুলো তো আপনাদের ব্যাখ্যা দিয়েছি, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে ভার্বের পর এস হয়েছে। সো সে সুন্দরী মেয়ে চায়, হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি, এটা আমরা কিভাবে করলাম? স্ট্রাকচার আমরা একটু আপনারা খেয়াল করবেন। এখানে স্ট্রাকচার দেখেন, স্ট্রাকচারের ভিতরে আছে হচ্ছে প্রথমে সাবজেক্ট। দেখেন সাবজেক্ট কি, এই যে এই বাক্যটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, প্রথম বাক্যটা একটু দেখবেন ভালোভাবে। মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। তো এখানে দা গার্ল, এটা হচ্ছে আমার সাবজেক্ট। দা গার্ল কি বলেন তো? সাবজেক্ট। কেউ দয়া করে একটু অন্যমনস্ক হবেন না, এখানে ভালোভাবে খেয়াল করবেন। প্রত্যেকটা রুল আপনার জন্য খুবই কাজে দেবে। প্রথমে কি বসেছে? সাবজেক্ট। দেখেন আমি একটু হাইলাইট করি। তো এখানে কি হলো, প্রথমে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে দা গার্ল। তারপর একটি ভার্ব বসবে। এখানে একটি ভার্ব বসেছে ইজ। ভালোভাবে নিবেন এই জায়গাটা। তো প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, ভার্ব বসেছে ইজ। তারপর অ্যাডজেক্টিভ অথবা নাউন, অ্যাডজেক্টিভ অথবা নাউন। তো এখানে বিউটিফুল একটি অ্যাডজেক্টিভ বসিয়েছে, দুটো যে কোনো একটি বসাতে হবে। তারপর কি বসাতে হবে? তারপর আমার স্ট্রাকচার অনুসারে অ্যাজ ওয়েল অ্যাজ, দেখে এখানে অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে। অর্থাৎ কি হলো, প্রথমে সাবজেক্ট দা গার্ল, তারপর ভার্ব ইজ, তারপর অ্যাডজেক্টিভ অথবা নাউন। তো আমি এখানে অ্যাডজেক্টিভ বসিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ। তারপর আবার শেষে কি বসবে?
অ্যাজেক্টিভ অথবা নাউন, এখানে দুইটা বসানো যাবে না, একটি বসাতে হবে। তো এখানে আমি আরেকটি অ্যাজেক্টিভ বসিয়েছি, অর্থাৎ দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। এই একটি এক্সাম্পল যদি পারেন, পরবর্তী সবগুলো এক্সাম্পল আপনারা পাবেন। যেমন এইটা নিয়ে যদি কথা বলি, একেবারে 6 নাম্বার লাস্টেরটা, গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। তো এখানে আমি আর ওই রুলটা আমি দেখবো না, আমি নিজে নিজেই বলবো কিভাবে। ট্রি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। গিভ কি? গিভ হচ্ছে ভার্ব। আজ কি? ফ্রুটস কি? অ্যাজ ওয়েল অ্যাজ কি? শেড কি? অর্থাৎ দেখেন সবগুলা কিন্তু আপনি এখানে মিলাতে পারবেন। সাবজেক্ট, দেন কি বসেছে? ভার্ব বসেছে। ভার্ব বসেছে গিভ, তারপর বসেছে নাউন, তারপর অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর দেখেন শেড, আর একটি নাউন বসেছে। অর্থাৎ এই একটি দিয়ে, যেমন গত ক্লাসে আমি আপনাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেটি ছিল আমার গো ভার্ব থেকে। কোথা থেকে ছিল বলেন তো? এই গো ভার্ব থেকে কিন্তু আমি বলেছিলাম আপনারা এই সব জায়গায় যে গো ভার্ব আছে, আপনারা গো ভার্ব না করে এখানে আপনারা রাইট ভার্ব দিয়ে হোমওয়ার্ক করে রাখবেন। এখানে সম্ভবত 30টা বাক্য দেওয়া আছে, রাইট ভার্ব দিয়ে আপনাদের 30টা বা 15টা, যে যতগুলো পারেন এখন এখন একটু খাতাটা সামনে রাখবেন। আমি আপনাদের কাছে আসবো, তখন এগুলো আমাকে একটু শোনাবেন কে কি করেছেন। তো প্রথমে আমরা দেখে ফেললাম 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচারের। আমরা এখানে দেখেছি অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। কিসের ব্যবহার দেখেছি বলেন তো? অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। এইভাবে কিন্তু আমরা বাদ বাকি রুল গুলাও কিন্তু সব এখান থেকে দেখে ফেলবো। তো অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহারের পরে আমরা আরেকটা স্পোকেন রুল টু, এটা দেখবো হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কেমন হয়। হাউ অ্যাবাউট শব্দের অর্থ কি বলেন তো? কেমন হয়। দেখেন, কম্পিউটার শিখলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়। এই বিষয়গুলো কিন্তু, এই যে আমি 100টা রুল আপনাদের করাবো, এইগুলা যদি ভালোভাবে একটু শিখতে পারেন, আপনাদের স্পোকেন ইংলিশের অনেক কাজে দেবে, অনেক। যেমন এখানে বলছে যে হাউ অ্যাবাউট কেমন হয়, কম্পিউটার শিখলে কেমন হয়। আপনি মনে করেন আপনার কলিগের সঙ্গে অফিসে কাজ করছেন, পাশের চেয়ারের আপনি যখন লাঞ্চ টাইমে বললেন যে আজ আমরা এই লাঞ্চে বাইরে গেলে কেমন হয়, আমরা বাইরে থেকে বিরিয়ানি খেলে কেমন হয়। দুই বন্ধু বিকেল বেলায় বললেন যে আজ আমরা ব্যাডমিন্টন খেললে কেমন হয়। আপনি আপনার বাবাকে বললেন, বা আপনার ফ্যামিলির কাউকে বললেন যে আজ চিড়িয়াখানায় গেলে কেমন হয়। এই কেমন হয় যখন আমরা করব, তখন কিন্তু আমরা এই হাউ অ্যাবাউট এর ব্যবহার করব। কিসের ব্যবহার করব বলেন তো? হাউ অ্যাবাউট। তো এখানে হাউ অ্যাবাউট দিয়ে আমরা কিভাবে করব? কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ টি। এই শীতে রাঙ্গামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙ্গামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। অর্থাৎ এখানে আমাদের স্ট্রাকচার বা আমার রুলটা হচ্ছে হাউ অ্যাবাউট। কি হবে বলেন তো? হাউ অ্যাবাউট। দেখেন আমার স্ট্রাকচার কি হবে, আমাকে স্ট্রাকচারটা কিন্তু মনে রাখতে হবে। প্রথমেই বসবে হাউ অ্যাবাউট, তারপর বেস ফর্মের সঙ্গে অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি বসবে, দেন এক্সটেনশন বসবে। কি বসবে বলেন তো? এক্সটেনশন। অর্থাৎ হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। দেখেন এখানে আমরা কিভাবে আমার স্ট্রাকচার অনুসারে মেলে কিনা। হাউ অ্যাবাউট প্রথমে বসিয়েছি, এখানে লার্ন মূল ভার্ব। লার্নটা কি হবে? মূল ভার্ব। তো এই মূল ভার্বের পর আমি আইএনজি দিয়েছি, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। মনে রাখবেন এটা কিন্তু সবসময় একটা কোশ্চেন মার্ক, জিজ্ঞাসাবোধক, ইন্টারোগেটিভ। এই জন্য এখানে কিন্তু একটা কোশ্চেন মার্ক বসাতে হবে। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ টি। অর্থাৎ এইখানে প্রথমে হাউ অ্যাবাউট বসাতে হবে, তারপর ভার্বের পর আইএনজি বসাতে হবে, তারপর আমাকে বাকি অংশ বসাতে হবে। অর্থাৎ আপনি যদি একটি রুল একটু ভালো করে দেখতে পারেন, একটি স্ট্রাকচার যদি আপনি শিখতে পারেন, ওই স্ট্রাকচার দিয়ে আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন। Am I clear? Can you type it properly? Please let me know that. ওকে, তো দেখতে থাকেন, আর যদি কখনো সাউন্ডের সমস্যা একটু জানাবেন, একটু নক করবেন। আর আমি হচ্ছে গ্রামের বাড়িতে বসে ক্লাস নিচ্ছি, এখানে নেটওয়ার্কটা হয়তো একটু মাঝে মাঝে দুর্বল হতে পারে। আমাকে একটু জানিয়ে দিবেন যদি কোনো সমস্যা হয়। একটু নক করবেন, রেইজ হ্যান্ড প্রেস করবেন। তো এখানে হাউ অ্যাবাউট শব্দের অর্থ হচ্ছে কেমন হয়। আমরা আরেকটি রুল দেখে এসেছি, অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে। আর তারপরে একটা দেখলাম হাউ অ্যাবাউট, এটা হচ্ছে রুল টু। এরপর আমরা দেখব রুল থ্রি। আপনাদের হোম টাস্ক কিন্তু আজকে অনেকেই কোয়েশ্চেন করেছিলেন, স্যার আমাদের হোম টাস্ক দিবেন। আমি যা যা শিখাচ্ছি এইগুলোই কিন্তু হোম টাস্ক থাকবে। এখানে দেখেন মাত্র 5টি বাক্য দেওয়া আছে হাউ অ্যাবাউট দিয়ে। এখানে আপনি আরো 10টি বাক্য করবেন এই 5টির সঙ্গে, আরো 10টি, মোট 15টি। একটা একটা রুল থেকে আজ হয়তো সব রুলগুলো আমি কমপ্লিট করতে পারবো না। তো যতগুলো রুল কমপ্লিট করবেন, প্রত্যেকটা রুল থেকে আপনারা 10টি করে বাক্য তৈরি করবেন, খাতায় লিখবেন। যারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা খাতায় লিখে রাখছেন, আমি এখন তাদের সবার কাছে মোটামুটি শুনবো যতটুকু আমি সময় দিতে পারি। নেক্সট, স্পোকেন রুল থ্রি, ফিল লাইক। দেখেন যাদের কাছে সোহাগ স্যারের বইটা আছে তারা আপনারা এটাই পেয়ে যাবেন।
চ্যাপ্টার 30-এ এই রুলগুলা কিন্তু সব দেখবেন ওখানে সাজানো আছে। চ্যাপ্টার 30, এটার পেজ নাম্বার সম্ভবত 261, আজকে আমি যেটা দেখলাম। তো এখানে আমরা দেখবো ফিল লাইক। ফিল লাইক শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। কি বলেছি বলেন তো? ফিল লাইক শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। দেখেন, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা, যেমন আমার খেতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে না। তোমার কি খেতে ইচ্ছা করছে? আর কি কফি খেতে ইচ্ছা করছে? সরি, এখানে আর না, আমার হবে, মিস প্রিন্টেড হয়েছে। আমার পাখির মতো উড়তে ইচ্ছা করছে, আমার ঘুমোতে ইচ্ছা করছে, আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে? তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না? এই যে ইচ্ছা করে বা ইচ্ছা করে না, এই ধরনের বাক্যগুলা আমরা ফিল লাইক ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? দেখেন, আমরা ডে টু ডে লাইফে এই কথাগুলো কিন্তু আমরা প্রায়ই বলি। আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আমার এখন বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, আমার এখন চিড়িয়াখানায় যেতে ইচ্ছা করছে, আমার এখন তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে ইচ্ছা করছে। এই ধরনের বাক্যগুলো আমরা কোন নিয়মে করব? তখন আমরা ফিল লাইক ব্যবহার করব। কি করব বলেন তো? ফিল লাইক। হেয়ার ইউ ক্যান সি, আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আই ফিল লাইক ইটিং। এখানে যদি আমি বলতাম আমার ভাত খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং রাইস, আই ফিল লাইক ইটিং বিরিয়ানি। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। দেখেন, এই জায়গাটা ডোন্ট কেন আনলাম, এটার ব্যাখ্যা কিন্তু আমি যখন ডু ভার ভ্যাব ভার বি ভার পড়িয়েছি তখন এই ব্যাখ্যাগুলো দিয়েছিলাম। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ, আর নেগেটিভ করতে গেলে ডোন্ট বা ডাজেন্ট। আপনাদের নিশ্চয়ই বিষয়টা মনে আছে। তো এখন আমার খেতে ইচ্ছা করছে না, আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। কি হবে এটা? আই ডোন্ট ফিল লাইক ইটিং। তারপর কি আছে? তোমার কি খেতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক ইটিং? আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টেকিং আ কাপ অফ কফি। আমার পাখির মতো উড়তে ইচ্ছা করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। এগুলো আপনারা শুধু শুনে চলে যাবেন না, আমি একটু পরেই রেইজ হ্যান্ড প্রেস করবেন আর মিউট করে দিব। আমি কিন্তু এখান থেকে আপনাদের কাছে কোশ্চেন করব। তো এখানে আমার স্ট্রাকচার কি আছে, সবাই একটু এটা ভালোভাবে নিবেন। আর ইউ ক্যান সি, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট। দেখেন, এই বাক্যটা আমি একটু আপনাদেরকে ভেঙে দেই। আমার খেতে ইচ্ছা করছে, এই বাক্যের সাবজেক্ট কি? আই। এই বাক্যের সাবজেক্ট আই। তারপর কি? সাবজেক্ট তারপর ফিল লাইক বসাতে হবে। কি বসাতে হবে? ফিল লাইক। দেখেন, আই এর পরে ফিল লাইক, আই ফিল লাইক। তারপর কি বসেছে? ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি, অর্থাৎ কি বেস ফর্ম, এর সঙ্গে আইএনজি বসেছে, অর্থাৎ আই ফিল লাইক ইটিং। বাদ বাকি অর্থাৎ এক্সটেনশন যদি থাকে বসাবেন, না থাকলে দরকার নেই। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপর ফিল লাইক, তারপর ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। মনে থাকবে? সাবজেক্ট প্লাস ফিল লাইক, তারপর ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে আপনার অত কিছু মনে করার রাখার দরকার নেই। আপনি একটি মাত্র এক্সাম্পল মনে রাখবেন, এক্সাম্পল থেকে রুল তৈরি করা যায়। আমার প্রত্যেকটা ক্লাসে কিন্তু এটা আপনাকে বলি। যেমন যদি বলা হয় আই অ্যাম রাইটিং আ লেটার, কি বললাম? আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি বা আমি একটি চিঠি লিখিতেছি। এই বাক্যটা যদি আমার মনে থাকে, এটা নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য। এই বাক্য থেকে কিন্তু আমি স্ট্রাকচার তৈরি করতে পারি। কিভাবে পারি? আই অ্যাম রাইটিং আ লেটার, আই হচ্ছে সাবজেক্ট, প্রথমে আমি লিখবো, ওই বাক্যটা দেখবো আর আমি লিখবো। আই হচ্ছে সাবজেক্ট প্লাস, তারপর কি লিখবো? এম ইজ আর। তিনটে একসঙ্গে বসানো যাবে না, সাবজেক্ট অনুসারে যে কোনো একটি বসাতে হবে। তো কি হচ্ছে? আই অ্যাম, কি হলো বলেন? প্রথমে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর কি বসেছে? প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যাম ইজ আর, তারপর কি বসবে? তারপর বসবে হচ্ছে মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট প্লাস বাকি অংশ। তো এখানেও ঠিক সেই একই ভাবে আমি যদি একটি এক্সাম্পল মনে রাখি, আমার কফি খেতে ইচ্ছা করছে, এটা মনে রাখলে আমার এই স্ট্রাকচারটা কিন্তু অটোমেটিকলি মনে চলে আসবে। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। এখানে দেখেন প্রায় 8 থেকে 10টি বাক্য আছে, আরো 10টি আপনারা তৈরি করবেন। আমার কফি কফি খেতে ইচ্ছা করছে, আমার চিড়িয়াখানায় যেতে ইচ্ছা করছে, আমার এখন ঘুরতে যেতে ইচ্ছা করছে, আমার এখন ঘুমাতে যেতে ইচ্ছা করছে, আমার এখন ফুটবল খেলতে ইচ্ছা করছে। নেগেটিভও করতে পারবেন, আমার এখন ফুটবল খেলতে ইচ্ছা করছে না, আমার এখন খেতে ইচ্ছা করছে না। এইভাবে আপনারা নিজে নিজে করবেন, দেখবেন আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং ওইগুলো আমার হোয়াটসঅ্যাপে আপনারা সাবমিট করবেন। তো আমরা পরবর্তীতে চলে আসি রুল, স্পোকেন রুল 4। দেখেন, স্পোকেন রুল 4, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। এগুলো একবার দেখলে হয়ে যাবে। আমাদের ডে টু ডে লাইফে এই কথাগুলা, এই স্ট্রাকচার গুলো আমাদের কাজে লাগে। অনেক স্ট্রাকচার আছে, কিন্তু সোহাগ স্যার এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে স্ট্রাকচার গুলো সেগুলা কিন্তু এখানে অ্যারেঞ্জ করেছে। এখন আমরা শিখবো ইফ। কি লিখবো বলেন তো? ইফ এর ব্যবহার করতে থাকো বা যেতে থাকো, করতে থাকো বা যেতে থাকো, এই ধরনের বাক্য যখন আমরা করতে চাই তখন আমরা কিভাবে করব? লেগে থাকো, তুমি জিতবে।
হাসতে থাকো, তুমি সুখী হবে। তুমি যেতে থাকো, আমি পরে আসবো। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। এই ধরনের কথাগুলো আমরা কিভাবে করব? ফার্স্ট ইউ হ্যাভ টু ইউজ কিপ। প্রথমে আমরা কিপ ব্যবহার করব, তারপর ভার্বের পর আইএনজি দিব। ভার্বের পর কি দিব? আইএনজি। তারপর সাবজেক্ট, তারপর ভার্বের এনি ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে ভার্বের এনি ফর্ম কেন বললাম? এখানে আমার বাক্যটি কিভাবে আছে সেই অনুসারে আমাকে ভার্বের ফর্মটা ইউজ করতে হবে। অর্থাৎ এখানে রয়েছে, লেগে থাকো, তুমি জিতবে। কিপ স্টেইং, ইউ উইল উইন। অর্থাৎ এখানে জিতবে ফিউচার টেন্সে আছে, এজন্য আমাকে ইউ উইল উইন, অর্থাৎ এখানে উইল আনতে হয়েছে। সব জায়গায় কিন্তু ফিউচার থাকবে না, ব্যতিক্রমও থাকতে পারে। এই জন্য বলছে প্রথমে কিপ বসবে, তারপর ভার্বের পর আইএনজি, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের এনি ফর্ম, তারপর এক্সটেনশন। তারপর কি বসবে বলেন তো? এক্সটেনশন। এই বিষয়টা একটু ভালোভাবে আপনারা খেয়াল করবেন। অর্থাৎ লেগে থাকো, তুমি জিতবে। কিপ স্টেইং, ইউ উইল উইন। হাসতে থাকো, তুমি সুখী হবে। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। তারপর কি আছে? তুমি যেতে থাকো, আমি পরে আসবো। কিপ স্মাইলিং, সরি, কিপ গোয়িং, আই উইল কাম লেটার। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। কত সুন্দর একটি বাক্য দেখেন! নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। কিপ প্রেইং, ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেমস। অর্থাৎ এখানে আমার সাবজেক্ট, সরি, কিপ প্লাস ভার্বের পর আইএনজি প্লাস সাবজেক্ট, তারপর আবার ভার্বের এনি ফর্ম, দেন এক্সটেনশন। দেখেন, চারটা রুল কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি। এইভাবে যদি 100টি রুল আমরা কমপ্লিট করতে পারি, তো আমাদের ডে টু ডে লাইফে আমরা যে কথাগুলো বলি এগুলো আমরা স্পন্টেনিয়াসলি বলতে পারবো, আমাদের কোথাও কোনো সমস্যা হবে না। আর আপনারা গত ক্লাসের যে কাজগুলো করে রেখেছেন ওগুলো একটু সামনে রাখেন, আমি একটু পরেই যখন বিরতি দিব, এই কিছুদের আমি 10টা রুল পড়াবো, তারপর আপনাদের এগুলো নিব, আবার আমি এর ভিতরে চলে যাবো। স্পোকেন রুল 5। স্পোকেন রুল 5, এই যে জায়গাটা একটু ভালো করে দেখবেন। স্পোকেন রুল 5-এ কি বলছে? স্পোকেন রুল 5-এ বলছে, আমাকে কি শোনা যাচ্ছে? ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? ওকে, ওকে। ওকে, নেটওয়ার্কের একটু ইয়ে, তো এই জন্য মাঝে মাঝে আপনাদের কাছে একটু শুনে নিচ্ছি, তা নাহলে লাইনটা কেটে গেলে আবার আমার শুধু পড়িয়েই যাওয়া হয়ে যাবে। আচ্ছা, স্পোকেন রুল 5, আপনাদের এই প্রত্যেকটা রুল কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো আপনাদের কাজে দিবে। এই প্রত্যেকটা রুল আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। কি আছে? আমি যদি পারতাম। এই ধরনের বাক্য আমরা প্রতিদিন বলি না? যে আমি যদি কোটিপতি হতে পারতাম, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম, আমি যদি বিসিএস ক্যাডার হতে পারতাম। আমরা কিন্তু প্রায় এই কথাগুলা আমাদের পাশের মানুষের সঙ্গে বলে বলে থাকি। তো এই বাক্যগুলো আমরা কিভাবে করব? এখানে আছে দেখেন, ফার্স্ট এক্সাম্পল রয়েছে, আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আমি যদি তুমি হতে পারতাম, আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? তো এই বাক্যগুলো আমরা করব আই উইশ আই কুড। কিভাবে করব বলেন তো? আই উইশ আই কুড, আমি যদি পারতাম। এটা একটু খেয়াল করবেন। আই উইশ আই কুড, অর্থাৎ আমি যদি পাখির মতো উড়তে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। অর্থাৎ এই যে বাক্যগুলা, পাখি উড়ে যাচ্ছে আমার সামনে দিয়ে, আমরা অনেক সময় বিকেলে মাঠে বসে থাকি বা আপনার চোখের সামনে যখন পাখি উড়ে যায়, বিশেষ করে আমরা অনেকেই যারা আমরা স্বপ্ন দেখতে বিভিন্ন রকমের স্বপ্ন দেখি যে আমি যদি প্লেনে চড়তে পারতাম, পাখি উড়ে যাচ্ছে, তখন আমি মনে মনে ভাবতেছি আমি যদি পাখির মতো এইভাবে উড়তে পারতাম। এই যে পারতাম, এই ধরনের বাক্যগুলো আমরা আই উইশ আই কুড এই স্ট্রাকচার অনুসারে করব। কিভাবে করব? স্ট্রাকচার কি হবে? আই উইশ আই কুড, এটা প্রথমে বসাতে হবে, দেন ভার্বের বেস ফর্ম বসাতে হবে, দেন এক্সটেনশন। দেখেন এখানে আপনার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা একটু গ্রিন কালার দিয়ে আমি হাইলাইট করে দেই। আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কি হলো? আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। দেখেন এক্সাম্পল, আমি যদি পাখির মতো উড়তে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম। আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম। আই উইশ আই কুড গিভ আপ এ স্মোকিং। আই উইশ আই কুড গিভ আপ এ স্মোকিং। আপনি যদি এই স্ট্রাকচারটি ভালোভাবে জানেন, এখানে হয়তো 8 থেকে 10টি বাক্য দেওয়া আছে, আপনি 100 200 বাক্য তৈরি করতে পারবেন। কিভাবে পারবেন? এই স্ট্রাকচারটি ব্যবহার করে, আই উইশ আই কুড। অর্থাৎ আই উইশ আই কুড
প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। দেখেন 5টি রুল আমরা শিখে ফেলেছি। আমার মনে হয় এই 5টি রুল ডে টু ডে লাইফে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত প্রত্যেকদিন আমরা বলতে পারি, কাজে লাগাতে পারি। আপনাদের একটা কথা বলেছিলাম আমি, সাঁতার শিখতে গেলে পানিতে, অর্থাৎ সাঁতার হলো, সাইফুর রহমান স্যার আমাদের এই কথা বারবার বলতেন, সাঁতার হলো পানিতে আর ভাষা হলো মুখেতে। আপনি যতদিন ইংলিশ বলা প্র্যাকটিস না করবেন, কেউই আপনাকে ইংলিশ শেখাতে পারবে না। এই যে শব্দগুলা, এই যে ট্রান্সলেশন গুলো আপনাকে শিখাই দিচ্ছি, এগুলো আপনি খাতায় লিখবেন। আপনি যখন এগুলো বাইরে যাবেন, একা একা নিজের ভিতরে নিজে বলতে থাকবেন, যখন পাখি দেখবেন তখন বলবেন, আমি যদি পাখির মতো উঠতে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। এই ধরনের বাক্যগুলো যখন নিজে নিজে বলবেন, আপনি যখন নিজের প্র্যাকটিক্যাল লাইফে আপনি ইউজ করবেন, দেখবেন আপনি ইংলিশ অনেক ডেভেলপ করতে পারছেন। তো এই জায়গাটা আমাদের কি করতে হবে, এই স্ট্রাকচার গুলো কিন্তু আমাদের শিখে রাখতে হবে। শুধু শিখে রাখলে হবে না, এগুলো আমাদেরকে ইউজ করতে হবে। তো এইগুলাই কিন্তু আপনার হোম টাস্ক থাকবে। আমি যতগুলা রুল আজকে পড়াবো, অলরেডি আমাদের টাইমটা প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো এই রুল গুলা কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। এর জন্য কেউ আর হোয়াটসঅ্যাপে বলবেন না যে স্যার আমাদের আজকের বাড়ির কাজ তো দিলেন না। এইখান থেকে, এই রুল গুলা থেকে, এখানে হয়তো 5টি বাক্য দেওয়া আছে, এর সঙ্গে আরো 10টি বাক্য আপনি তৈরি করবেন। নেক্সট, স্পোকেন রুল 6, ইউজ টু এর ব্যবহার। ইউজড টু অর্থাৎ অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু এর ব্যবহার করতে হয়। করতাম, যেতাম ইত্যাদি অতীতে অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু এর ব্যবহার করব। ইউজড টু এর ব্যবহার, যেমন আমি কানাডায় বাস করতাম, অর্থাৎ এখন আমি করি না। আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, আমি প্রতিদিন সকালবেলায় নদীর তীরে হাঁটতাম। এই ধরনের বাক্যগুলো, যদি আমি শাকসবজি পছন্দ করতাম, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, আমি নদীতে করতাম, এই ধরনের বাক্যগুলো যখন আমাদের বলার প্রয়োজন হবে, তখন আমরা ইউজ টু এর ব্যবহার করব। কিসের ব্যবহার করব বলেন তো? ইউজ টু এর ব্যবহার করব। এটার স্ট্রাকচার কি হবে? এটার স্ট্রাকচার হবে, ফার্স্ট বসবে সাবজেক্ট, দেন ইউজ টু, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে কিন্তু ভুলেও কেউ কখনো ভার্বের অন্য কোনো ফর্ম, ভি2, ভি3, ভি4 বসাবেন না। এখানে ভার্বের বেস ফর্ম এখানে লিখে দেওয়া আছে। এটা কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। ইউজ টু এর ব্যবহার, অর্থাৎ সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমার এক্সাম্পলের সঙ্গে মিলে যায় কিনা? আমি কানাডায় বাস করতাম, আই ইউজড টু লিভ ইন কানাডা। অর্থাৎ এখানে প্রথমে সাবজেক্ট বসেছে আই, তারপর ইউজ টু বসেছে, তারপর ভার্বের বেস ফর্ম লিভ বসেছে, তারপর এক্সটেনশন ইন কানাডা। আমি শাকসবজি পছন্দ করতাম, আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আচ্ছা, এটা তো আমি পড়ছি, আপনাদের ভিতরে একজন একটু রেইজ হ্যান্ড প্রেস করেন, আমি একটু এটা শুনবো, দেখি আপনারা পড়তে পারেন কিনা। শিহাব সৌরভ, আপনি একটু কাইন্ডলি এটা একটু পড়ে শোনান, সবাই আপনার সঙ্গে একটু শুনবে। অনলি শিহাব সৌরভ আপনি বলবেন, আপনি কানাডায় বাস করেন, এই লাইন এইগুলা পড়ে ফেলেন আপনি। আপনার প্রনাউন্সিয়েশনটা একটু শুনি, হ্যাঁ বলেন। জি। হুম। 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 জি। হুম। তারপরে। হুম। এইটা পড়ে ফেলেন আপনি, আপনাকে যেটাও পড়াই, স্পোকেন রুল 7 হওয়ার কথা, সাপোজ টু, এটা একটু পড়েন। হুম। দেখা যায় না? চলে গেছে? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ওয়েট এ বিট, একটু share করি। এবার দেখা যায়? দেখেন তো, 1 মিনিট। এবার মনে হয় আপনি পড়তে পারবেন, এবার পড়ে ফেলেন। সাপোজ টু পড়েন। হুম। হুম। সিক্রেট। ডাব্লিউ কোয়েশ্চেন, হ্যাঁ, আমার কি করার কথা, আমাদের কি করার কথা, আমাদের কি করার কথা। হুম। হুম। আমাদের
থ্যাঙ্কস এ লট। দেখেন আপনার প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক আছে, আমি মাঝে মাঝে এইভাবে আপনাদের কাছে আসবো। থ্যাংক ইউ। তো এইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে, এবং এইগুলো শুধু পড়ে চলে গেলে হবে না, এখানে আমাদের কি করতে হবে, এখানে এইগুলা কিন্তু পড়ে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি যে কোনো কারো কাছে এইভাবে আসবো। তো আপনি অনেক সুন্দর করেছেন, অনেক ধন্যবাদ। এখানে রুল 7টা আমি আরেকটু আপনাদের ব্যাখ্যা করে দেই। সাপোজ টু, দেখেন, সাপোজ টু হচ্ছে হওয়ার কথা বা করার কথা। কি হবে? হওয়ার কথা বা করার কথা। এরকম শব্দ, এরকম ট্রান্সলেশন এইভাবে আমাদের প্রত্যেকদিন সামনে আসে। আমরা বলি না যে আজ বিকেল বেলায় চেয়ারম্যানের সঙ্গে আমার দেখা করার কথা, কাল সকালে প্রধান শিক্ষকের সঙ্গে আমার দেখা করার কথা। এই যে বাক্যগুলা, তোমার সঙ্গে আমার দেখা করার কথা, তোমার এই গোপনীয়তা বজায় রাখার কথা, আমাদের কি করার কথা, অর্থাৎ এখানে ডাব্লিউএইচ কোশ্চেন শব্দ দিয়ে আমরা কিভাবে এই শব্দগুলো, এই ট্রান্সলেশন গুলো করতে পারি, সেটাও কিন্তু আমাদের এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর অজ ওয়্যার। এখানে টেন্স অনুসারে এটা আনবেন। যদি প্রেজেন্ট টেন্স হয় অ্যাম ইজ আর, পাস্ট টেন্স হলে অজ ওয়্যার, প্লাস সাপোজ টু, প্লাস ভার্বের বেস ফর্ম, প্লাস এক্সটেনশন। আর ইউ ওকে? তো এখানে কি হলো, যেমন আমি একটু দেখি, আমার তার সঙ্গে দেখা করার কথা, আই এম সাপোজ টু মিট উইথ হিম, আই এম সাপোজড টু মিট উইথ হিম। তোমার আমাকে ফোন করার কথা ছিল। এই দেখেন, এখানে কিন্তু আমার অক্সিলারি ভার্ব হিসেবে আপনি অজয়ের, যেহেতু টেন্স চেঞ্জ হচ্ছে, এখানে আমার ভার্বও চেঞ্জ করতে হবে। তোমার আমাকে ফোন করার কথা ছিল, ইউ আর সাপোজ টু কল মি। তোমার এই গোপনীয়তা বজায় রাখার কথা, ইউ আর সাপোজ টু মেইনটেইন দিস সিক্রেট। আমাদের কি করার কথা, হোয়াট আর উই সাপোজ টু ডু। তোমার কখন কাজটি করার কথা, হোয়েন আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক। ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি। এখানে শুধু আমাদের এই স্ট্রাকচারটা একটু মনে রাখলেই হবে। অর্থাৎ সাপোজ টু শব্দের অর্থ হওয়ার কথা বা করার কথা। এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করবো? স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। ডু আন্ডারস্ট্যান্ড? এভাবে আমরা দেখি। এখন চলে আসছি স্পোকেন রুল 8 এ। আমরা এখন স্পোকেন রুল 8 এ একটু কথা বলবো। অর্থাৎ হ্যাভিং, কি আছে বলেন তো? এইটা হ্যাভিং এর ব্যবহার দেখবো। অর্থাৎ আমার ঘুমের সমস্যা হচ্ছে, কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে বুঝালে, অথবা বাক্যের মধ্যে ইয়া, ইয়ে উচ্চারিত হলে হ্যাভিং আমরা ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? বাক্যের মধ্যে ইয়া, ইয়ে, অথবা কোনো ব্যক্তি কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে, এরূপ বুঝালে আমরা হ্যাভিং ব্যবহার করব। চ্যাপ্টার 30, যারা স্পিক ইংলিশ উইথ সোনামুখ বইটা হাতে পেয়েছেন, অনেকেই আপনারা আজও দেখলাম 5-6 জন আমাকে অর্ডার করেছেন যে স্যার বইটি পাঠিয়ে দেন, নাম ঠিকানা দিয়েছেন। সবাইকে ধন্যবাদ। আর যারা বইটি নিয়েছেন তাদেরকে আরো ধন্যবাদ। এই বই থেকে এই 30 চ্যাপ্টারের ভিতরে গিয়ে আপনারা স্পোকেন রুল 8 এটা আপনারা পেয়ে যাবেন। এবং স্পোকেন রুল 30, এই চ্যাপ্টারের ভিতরে আমি যেখানে পড়াচ্ছি, যদি কারো সামনে বইটা থাকে, এটা একটু বের করে নিবেন প্লিজ। দেখবেন এখানে রয়েছে কি, আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, কত সুন্দর একটি স্ট্রাকচার দেখেন। আমরা প্রায় এরকম বলে থাকি যে ইদানিং আমার পেটে গ্যাসের সমস্যা হচ্ছে, আমার ব্যথার সমস্যা হচ্ছে, আমার মাথার ব্যথার সমস্যা হচ্ছে, আমার ঘুমের সমস্যা হচ্ছে, আমার ল্যাপটপটা একটি সমস্যা হচ্ছে, এই যে এখানে আছে, আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়েছি। এই ধরনের বাক্যগুলো যখন করব, আমরা হ্যাভিং ব্যবহার করব। কিসের ব্যবহার করব? হ্যাভিং। আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ, আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়েছি, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক। কম্পিউটার শিখিয়ে আমি আমেরিকায় যাব, হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু ইউএসএ। এই মাসের বেতন পেয়ে আমি একটি মোবাইল কিনবো। সবগুলা কিন্তু আমরা হ্যাভিং এর ব্যবহার দিয়ে করতেছি। কিসের ব্যবহার বলেন তো? হ্যাভিং, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি ভার্ব। দেখেন আমি একটু হাইলাইট করে দেই, এটা কি হবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব। সাবজেক্ট প্লাস বি ভার্ব মেলে কিনা দেখেন, আমি একটু আপনাদেরকে এটা মিলাই দিই। প্রথমে সাবজেক্ট আই, বি ভার্ব কি বসেছে? অ্যাম। তারপর কি? হ্যাভিং প্রবলেম। দেখেন এই যে হ্যাভিং প্রবলেম, অর্থাৎ সাবজেক্ট আই, তারপর বি ভার্ব, তারপর হ্যাভিং প্রবলেম প্লাস এক্সটেনশন, এই যে উইথ স্লিপ, এটা আমার এক্সটেনশন। ওকে? তো এখানে কি হলো? আই এম হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ। আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। অর্থাৎ এখানে রুল কিন্তু একেবারে সেম। আপনি এই স্ট্রাকচার ব্যবহার করে অনেকগুলা বাক্য তৈরি করতে পারবেন। তো এগুলা কিন্তু এখানে যত প্রায় 5-6টি বা 10টি বাক্য করে আছে, আপনারা আরো 10টি 20টি করে বাক্য তৈরি করবেন এক একটি রুল থেকে। স্পোকেন রুল 9টা যদি আমরা একটু দেখি, হাউ কাম, অর্থাৎ কি কারণে,
বা কিভাবে। হাউ কাম, কি কারণে বা কিভাবে। তুমি কি কারণে এতটা হতাশ, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না, কি কারণে আমরা কখনোই একমত হতে পারি না, কিভাবে তুমি নিজেকে বিসিএস এর জন্য প্রস্তুতি করবে, কিভাবে তোমার কোম্পানি এতটা লাভ করেছিল। এই ধরনের বাক্যগুলা যখন আমরা করব, তখন আমরা কি করব, হাউ কাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। খুব সহজ। এবং দেখেন, হাউ কাম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই জায়গায় যদি আমরা একটু দেখতে পারি, কি কারণে তুমি এতটা হতাশ, হাউ কাম ইউ আর সো আপসেট, কি কারণে তুমি এতটা হতাশ, কিভাবে তুমি এত বড় ভুলটি করলে, হাউ কাম ইউ মেড আ গ্রেট মিস্টেক। দেখছেন, এখানে কি হবে, এখানে হচ্ছে হাউ কাম, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। এখানে দেখেন প্রথমে হাউ কাম বসেছে, তারপর ইউ বসেছে সাবজেক্ট, তারপর কি বসেছে, ভার্ব বসেছে, তারপর কি বসেছে, এক্সটেনশন বসেছে। এখানেও কিন্তু সেই একই নিয়ম, কি কারণে তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না, হাউ কাম ইউ ক্যান নট মেক আ ডিসিশন, ইউ ক্যান নট মেক আ ডিসিশন। এখানে যদি অ্যাফার্মেটিভ থাকে অ্যাফার্মেটিভের নিয়মে করবেন, আর যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভের নিয়মে করবেন। এই যে বাক্যগুলো এখানে দেওয়া আছে, এই বাক্যগুলোর প্রত্যেকটা বাক্য থেকে, প্রত্যেকটা স্ট্রাকচার থেকে আপনারা আরো বেশি বেশি করে স্ট্রাকচার করবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। দেখেন এতদিন কিন্তু আপনাদের গ্রামারের যে আইটেম গুলা, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, টেন্স, তারপর পার্টস অফ স্পিচ বা বেসিক যে বিষয়গুলো স্যার আমাকে দায়িত্ব দিয়েছে শেখানোর জন্য, এগুলা কিন্তু আপনাদেরকে আমি মোটামুটি কমপ্লিট করে দিলাম। এখন এই যে রুল গুলা, স্ট্রাকচার গুলো শিখাচ্ছি, এগুলো তো প্রথমেই শিখালে পারতাম, কিন্তু কেন শিখাইনি, কারণ যদি টেন্স না পারা যায়, যদি ভয়েস চেঞ্জ না পারা যায়, তাহলে কিন্তু এই বাক্যগুলো তৈরি করা যাবে না, এগুলা কিন্তু পড়েও কোনো লাভ হবে না। তো আমরা আগে সেইগুলো শিখে আসছি, আর এখন এই রুল গুলা শিখতেছি। এই 100 প্লাস 100 প্লাস যে রুল গুলো, স্ট্রাকচার গুলো এখানে আছে, এগুলো যদি ভালোভাবে আপনারা নিতে পারেন, দেখবেন যে আপনাদের ইংলিশের স্পোকেন ইংলিশটা খুব ডেভেলপ হচ্ছে। তো পরবর্তীতে আমরা যদি দেখি রুল 10, এখানে কি আছে, ইয়েট টু, এখনো কিছু করিনি বা করিনি বা করনি, এই ধরনের বাক্য আমরা কিভাবে করব। আমি এখনো বিয়ে করিনি, আমি এখনো নামাজ পড়িনি, আমি এখনো তাকে টাকা দেইনি, আমি এখনো বাজারে পৌঁছাইনি, এই বাক্যগুলো আমরা ইয়েট টু ব্যবহার করে করব। কি ব্যবহার করে করব বলেন তো, ইয়েট টু। দেখেন, বাক্যে এখনো কিছু করিনি বা করেনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে, এরূপ বোঝালে আমরা ইয়েট টু এর ব্যবহার, কিসের ব্যবহার করব, ইয়েট টু। অনেকে যদি আপনাকে বলে যে আপনি কি বিয়ে করেছেন, তো আমরা অনেকে বলি না, না আমি এখনো বিয়ে করিনি। আমি মনে করেন যে আমাদের টাইমটা আমাদের করে যাচ্ছে, আমরা যদি বলি নামাজ পড়তে, তাকে টাকাটা দিয়েছেন, না আমি এখনো তাকে টাকাটা দিইনি, পরে দিব, ফিউচারে, এই ধরনের ভাব যখন বোঝাবে, তখন আমরা ইয়েট টু এর ব্যবহার, কিসের ব্যবহার করবো বলে, ইয়েট। অর্থাৎ বাক্যে এখনো কিছু করিনি বা করেনি কিন্তু ভবিষ্যতে করার সম্ভাবনা আছে, এরূপ বোঝালে আমরা ইয়েট টু এর ব্যবহার করবো। কিসের ব্যবহার করবো, ইয়েট টু। আমি এখনো বিয়ে করিনি, আই এম ইয়েট টু, আই এম ইয়েট টু ম্যারি। তারপর কি আছে, আমি এখনো নামাজ পড়িনি, আই এম ইয়েট টু সে প্রেয়ার। আমি এখনো তাকে টাকা দেইনি, আই এম ইয়েট টু গিভ হিম মানি, আই এম ইয়েট টু গিভ হিম মানি। তাকে টাকা দেয়নি, ইয়েট টু এর ভিতরে কি শব্দ আছে, আমি এখনো বাজারে পৌঁছাইনি, আই এম ইয়েট টু রিচ টু দা মার্কেট। এই ধরনের বাক্যগুলো আমরা ইয়েট টু, এখানে স্ট্রাকচার কি হবে, স্ট্রাকচারটা হবে দেখেন, স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইয়েট টু। এখানে প্রথমে কি বসেছে, এখানে সাবজেক্ট বসেছে আই, তারপর কি বসেছে, অ্যামিজার, আগের পরে অ্যাম বসে, তারপর কি বসেছে, ইয়েট টু, তারপর কি বসেছে, ভার্ব, এই যে ডু, তারপর কি বসেছে, এক্সটেনশন দেওয়া। আমি এখনো কাজটি করিনি, আমি এখনো বিয়ে করিনি। এই যে প্রথমে সাবজেক্ট আই, তারপর অ্যাম, তারপর ইয়েট টু, তারপর ভার্ব, তারপর যদি বাকি অংশ থাকে তো I am yet to do the work, I am yet to marry, I am yet to prayer, I am yet to give him money, I am yet to reach to the market. আমি এখনো বাজারে পৌঁছাইনি। এই শব্দগুলো কিন্তু আমাদের প্রত্যেকদিন কাজে লাগে, ভেবে দেখবেন। অনেকেই হোয়াটসঅ্যাপে বলে যে স্যার, আমি যখন কনভারসেশন করি, আমি যখন কারোর সাথে কথা বলি, আমার দুইটা চারটা বাক্য বললেই আমার মুখ থেকে আর বাক্য, আমার মনে আমার মাথায় আর কোনো বাক্য আসে না, সেন্টেন্স আসে না। কিভাবে আমি এই বাক্যগুলো আনবো, এর থিওরিটা কি? থিওরিটা হচ্ছে আপনাকে এই যে 100 প্লাস রুল গুলা শিখাচ্ছি, চিন্তা করে দেখেন, একটি দুইটি না, 100 প্লাস, সম্ভবত এখানে 120টা রুল রয়েছে। আমি নিচের দিকে গেলে প্রায় 5-6 দিন লেগে যাবে এই রুলগুলা পড়াতে।
তো এখানে কিছু রুল আমি পড়াবো আগামী দিন থেকে। সোহাগ স্যার বলেছে আপনাদের অ্যাডভান্স লেভেলের কিছু ক্লাস নিবে। তো এই রুলগুলো 100টা রুল কম না, একটু ভেবে দেখেন। এই 100টা রুল যদি আপনি নিজে চর্চা করতে পারেন, এটা আয়ত্ত করতে পারেন, আপনার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ওই যে যারা বলেন যে স্যার আমি কথা বলতে গেলে বেঁধে যাই, এই বাধা আপনাদের সামনে আর আসবে না। আই বিলিভ ইট। তো এখানে কি হবে, এখানে ইএক্স টু এর ব্যবহার শিখলাম। কিসের ইএক্স টু এর ব্যবহার, অর্থাৎ আমি এখনো টাকা দেইনি, আমি এখনো নামাজ পড়িনি, আমি এখনো বাজারে যাইনি, এগুলা যখন আমরা করব তখন আমরা ইয়েট টু এর ব্যবহার করব। কিসের ব্যবহার করব বলেন তো? ইয়েট। তো পরবর্তীতে আমি আপনাদের কাছে একটু আসবো, কোশ্চেন করব। আহ, একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন, সবাই কথা বলবেন না, আমি আনমিউট করলাম। হ্যাঁ, মোর্শিদা আক্তার, আপনি একটু এই রুলটা পড়বেন। রুল 11 এটা পড়বেন, হার্ডলি, খুবই কম, কদাচিৎ বা প্রায়ই না। এই রুলটা আপনি একটু পড়েন। বাংলা বাক্যে খুবই। ওয়ালাইকুম সালাম, পড়েন। হ্যাঁ হ্যাঁ, হার্ডলির পরে কাইন্ডলি, আপনি খুব ভালো পড়েছেন, ধন্যবাদ। এরপরে পড়বেন হচ্ছে জহির উদ্দিন, আপনি একটু আনমিউট করেন। এই বাক্যগুলো আপনি একটু পড়েন, দেখেন এই যে বাক্যগুলো উনি পড়েছে সেম এই বাক্যগুলো একটু পড়বেন, অর্থাৎ হার্ডলি এর ব্যবহার। একটু আনমিউট করেন, এই যে বাংলা বাক্যে খুবই কম বা কদাচিৎ প্রায় না, এখানে একটু- জি জি। ধন্যবাদ। হ্যাঁ, আর না, এরপর স্পোকেন 12 আমি পড়াচ্ছি। তো এখানে আমরা কি জানলাম, এখানে আমরা দেখেছি যে হার্ডলি ব্যবহার করে আমরা কিভাবে বাক্যগুলো কমপ্লিট করতে পারি। হার্ডলি এর ভিতরে কিন্তু একটি নেগেটিভ শব্দ, অর্থাৎ হার্ডলি মানে কদাচিৎ। যেমন আমরা যখন ট্যাগ কোশ্চেন করি তখন এখানে একটা রুল ছিল, হার্ডলি অর্থাৎ খুব কম, কদাচিৎ বা প্রায়ই না। বাংলা বাক্যে খুবই কম, কদাচিৎ বা প্রায় না এই ধরনের নেগেটিভ অর্থ প্রকাশ করলে, দেখেন এই হার্ডলির ভিতরে একটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। কি অর্থ প্রকাশ করে? এখানে একটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। এখানে আমরা হার্ডলি ব্যবহার করব, তখন কি হবে, আমি খুব কম চা খাই, অর্থাৎ আমি চা খাই না বললে চলে, অর্থাৎ আমি খুব কম চা খাই, ইদানিং তোমাকে দেখাই যায় না। তার মানে কি, মাসে একবার হয়তো তার দেখা মিলতেও পারে, নাও পারে। এই ধরনের নেগেটিভ সেন্স যখন কাজ করবে তখন আমরা হার্ডলি ব্যবহার করে এই বাক্যগুলো কমপ্লিট করতে পারি। কি হবে, সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। খুবই সহজ, দেখেন এটা আমি আপনাদের জন্য হাইলাইট করি। কি বলছে এখানে, এখানে বলছে যে সাবজেক্ট, সাবজেক্ট কি, যেমন আমি খুবই কম চা খাই, আই হার্ডলি টেক টি, আই হার্ডলি টেক টি, অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট, তারপর হার্ডলি, তারপর ভার্ব বসেছে টেক, তারপর অবজেক্ট বসেছে টি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি, ইউ হার্ডলি লাভ মি, তুমি আমাকে খুবই কম ভালোবাসো। আচ্ছা, এখানে মাত্র 3 থেকে 4টি দেওয়া আছে, হার্ডলি ব্যবহার করে আপনারা আরো 10টি করে বাক্য তৈরি করবেন। তারপর দেখেন এই রুলটা পড়ি, আমি আবার আনমিউট করব, আমি গত ক্লাসের কাজগুলো একটু দেখবো। স্পোকেন রুল 12, লাইকলি টু অর্থাৎ সম্ভাবনা। এটা কিন্তু আমাদের এই বাক্যটা আমরা প্রায় ডে টু ডে লাইফে আমরা ব্যবহার করি, এই লাইকলি টু এর ব্যবহার। কিসের ব্যবহার? লাইকলি টু, সম্ভাবনা। হাফিজের A+ পাওয়ার সম্ভাবনা আছে, হাফিজ এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি আসছে, সবাই বলতেছে যে হাফিজ হয়তো A+ পাইলেও পাইতে পারে, সম্ভাবনা আছে। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আকাশে আপনি দেখতেছেন যে মেঘ জমে আছে, তো আপনার মনে হচ্ছে সম্ভাবনা বৃষ্টি হতে পারে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল, তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। এই ধরনের বাক্যগুলা আমরা লাইকলি টু স্ট্রাকচার ব্যবহার করে কমপ্লিট করতে পারি। বাংলা বাক্যের শেষে সম্ভাবনা আছে বা ছিল থাকলে লাইকলি টু এর ব্যবহার করব, লাইকলি
টু। অর্থাৎ হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ। ফিরোজের রাঙ্গামাটি যাওয়ার সম্ভাবনা ছিল। এই ইজের জায়গায় শুধু এখানে যেহেতু পাস্ট টেন্স, এখানে আমরা ভার্বটা চেঞ্জ করে দিব। ফিরোজ ওয়াজ লাইকলি টু গো টু রাঙ্গামাটি। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। ইউ আর লাইকলি টু গেট দ্য জব। ইউ আর লাইকলি টু গেট দ্য জব। বিন্দু মাত্র কঠিন কোনো কিছু এখানে নাই। শুধু যদি ভার্ব টেন্স চেঞ্জ হয়, ভার্ব চেঞ্জ করে দিতে হবে। অর্থাৎ আমার স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার, এটা টেন্স অনুসারে ব্যবহার করবেন, প্লাস লাইকলি টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আবার একটু আমার সঙ্গে বলেন। সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস লাইকলি টু প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন। দেখেন এই যে 100 রুল না, আপনারা মনে মনে একটু চোখ বন্ধ করে কল্পনা করেন, এই যে রুলগুলো পড়াচ্ছি প্রত্যেক দিন এই কথাগুলো আমরা বলি। আপনার পরিবারে হয়তো কেউ পরীক্ষা দিয়েছে, আপনি মনে মনে ভাবতেছেন তার এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে। এই বাক্যগুলো আপনি কিভাবে ট্রান্সলেট করবেন? এই বাক্যগুলো আপনাকে লাইকলি কি ব্যবহার করতে হবে বলেন তো? লাইকলি টু। কি ব্যবহার করতে হবে? লাইকলি টু। এই যে বাক্যগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো আপনারা প্রত্যেকদিন প্র্যাকটিস করবেন। আমার এই ক্লাস রেকর্ডটা দেখবেন, পিডিএফ ফাইলটা দেখবেন, স্যারের বইটা দেখবেন। কেন হবে না? ইংলিশ ইজ ইজিয়ার দেন বেঙ্গলি। এটা বাংলার থেকেও সহজ, শুধু বিশ্বাস করতে হবে। আপনাদের একটা সেদিন ঘটনা তো বলেছিলাম, গল্প দিয়েছিলাম যে বিশ্বাস করলে আপনি অবশ্যই পারবেন। বিশ্বাসের কতটুকু ক্ষমতা, এটার একটা এক্সাম্পল আমি দিয়েছি। তো প্রথমে আপনাকে বিশ্বাস করতে হবে, তারপর স্যারের এই বইটা আমাদের কথাগুলো একটু ফলো করবেন, দেখবেন ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য। তো এখানে আমরা কি করব? এখানে আমরা লাইকলি টু এর ব্যবহারটা শিখলাম। তো আমাদের সময়ও অনেকটা পেরিয়ে গেছে, আর হয়তো একটু সময় আছে। এখন আপনাদের কাছে আমি আনমিউট করব, সবাই রেইজ হ্যান্ড প্রেস করবেন, আমি যাকে কল করব সেই একটু কথা বলবেন। গত ক্লাস থেকে আমি যে বিষয়গুলো করিয়েছিলাম একটু মনে রাখবেন। আজ আমরা রুল 12 পর্যন্ত পড়েছি, আমাদের সময় থাকলে আরো রুলগুলো আমরা করব। কিন্তু এখানে গো ভার্ব ব্যবহার করে যে আমরা 30টা বাক্য তৈরি করেছিলাম, এই যে গো ভার্বের যে স্ট্রাকচার গুলো শিখিয়েছিলাম, এইখান থেকে আপনাদের কাছে আমি একটু এখন করছি। আমি স্কুলে যেতাম, আমি স্কুলে যেতাম না, আমি কি স্কুলে যেতাম, আমি কি স্কুলে যেতাম না। সব জায়গায় গো ভার্ব, এই গো নামক যে ভার্বটা, এইটা থেকে আমরা সরে যাব না। এই ভার্বের কনজুগেশন অফ ভার্ব, ভার্বের শেপ চেঞ্জ হতে পারে কিন্তু ভার্বটা ঠিক ঠিকই থাকবে। আই শুড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত, আমার স্কুলে যাওয়া উচিত না, আমার কি স্কুলে যাওয়া উচিত, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব না, আমি কি স্কুলে যাব। দেখেন এগুলা কিন্তু আপনাদের প্রত্যেককে আমি বহুবার করে এগুলো করেছি, প্র্যাকটিস করিয়েছি যে একটা বাক্যকে আমরা কিভাবে 4 প্রকার আইটেমে রূপান্তর করতে পারি। কিভাবে? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। প্রত্যেকটা বাক্যকে কিন্তু আমরা সেইভাবে করতে পারি, এবং সেইভাবেই কিন্তু এখানে আমরা প্র্যাকটিস করেছি। আমি অবশ্যই স্কুলে যাব, আমি স্কুলে যাব না, আমি কি স্কুলে যাব, আমি কি স্কুলে যাব না। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা গো ভার্ব, আমাদের চ্যাপ্টারটার নাম কি ছিল দেখেন, আমরা গো ভার্ব ব্যবহার করে কিন্তু প্রত্যেকটা বাক্য কমপ্লিট করেছি। অর্থাৎ 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার অফ টেন্স অ্যান্ড মডাল ভার্ব। এখানে শুধু টেন্স ছিল না, এখানে মডাল ভার্বেরও ব্যবহার আমরা দেখেছি। কি দেখেছি বলেন? যেমন আমি করি, কিন্তু আমি করতে পারি, তখন আপনাকে অবশ্যই মডাল ভার্বের ব্যবহার করতে হবে। তো এই জায়গাগুলোতে আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে কাজগুলো পাঠিয়েছেন, আর যারা হোয়াটসঅ্যাপে পাঠান নাই তাদেরকেও ধন্যবাদ। কিন্তু এখানে কে কি করেছেন আমি এই বিষয়টা এখন একটু জানতে চাই। মনি আক্তার, আপনি একটু বলবেন আপনি কি কি করেছেন, একটু পড়ে শোনান প্লিজ। Can you hear me properly? Sir, I have a question. হ্যাঁ কোশ্চেন একটু পারেন প্লিজ প্লিজ, আপনি সময় থাকলে দিবেন, না পারলে পাঠিয়ে দিবেন। মনি আক্তার একটু বলেন, আমি এই কাজগুলো কি নিয়ে নাই। রাইট ভাই প্লিজ বলেন। হ্যাঁ। হুম, 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 অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। টিটু বিশ্বাস বলেন। আপনাকে আর বলতে হবে না, ঠিক আছে। টিটু বিশ্বাস বলেন। ওয়ালাইকুম সালাম বলেন। আই উইল নট রাইট। বাংলা বলেন আর ইংলিশ বলেন।
রটন না। হুম, হুম। কি লিখছেন আবার বলেন? আমি তারপর এগুলা করছেন? হুম। লিখছি না হবে, আমি লিখছি না, আই এম নট রাইটিং। এখানে নট কোথায় বসাইতে হবে এটা বলেছিলাম। ধন্যবাদ, আপনি যা করেছেন বোঝা যাচ্ছে আপনি অনেকগুলা করেছেন, থ্যাংক ইউ। আর সবার কাছে যেতে হবে তো, তোফায়েল আহমেদ আপনি একটু বলেন প্লিজ, দ্রুত করবেন। ধন্যবাদ, আমি দেখেছি আপনার অনেক কাজগুলো অনেক সুন্দর পরিচ্ছন্ন আছে। তোফায়েল আহমেদ বলেন। শোনা যাচ্ছে, বলেন বলেন, দ্রুত করেন, বলেন কি কি হুম 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 ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি অনেক সুন্দর এবং আপনার প্রোনাউন্সিয়েশন গুলো খুব ক্লিয়ার। মিস্টার জহির উদ্দিন, স্টার্ট নাও। স্টার্ট করেন, বলেন বলেন। ধন্যবাদ, আপনার দ্রুত ডেলিভারি দিয়েছেন, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। রানু আক্তার প্লিজ, স্টার্ট নাও। রানু আক্তার, সবার কাছে যেতে হবে, একটু দ্রুত বলেন। কি কি করেছেন আপনি, কিছু করেছেন? রানু আক্তার, যারা হোম টাস্ক করেছেন অনেক ধন্যবাদ। এবং আপনার পাশে দুইটা ডিভাইস, একটা একটু মিউট করেন প্লিজ, হয় ল্যাপটপ ফোন দুটাই আছে। ঈশিতা শম্পা প্লিজ, স্টার্ট নাও। শাহেদ আলী বলেন। বলেন বলেন, আপনি কি করেছেন বলেন, আপনার তো কণ্ঠ খুব ভালো, আপনি তো প্রায় সব হোম টাস্ক গুলো করেন দেখতেছি, অ্যাটেন্ড থাকেন, আপনি বলেন কি কি লিখেছেন, খাতা দেখে পড়েন, বলেন বলেন। থ্যাংক ইউ, আপনি কোন ক্লাসে পড়েন? 7-এ? হ্যাঁ, আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, এবং আপনার ইংলিশের প্রোগ্রেসটা অনেক অনেক, আমি অভিভূত। এবং সোহাগ স্যারের ব্যাচে ভর্তি আপনি প্রথমে যা ছিলেন আর এখন যা যে পর্যায়ে এসেছেন, অনেক ধন্যবাদ, এবং এইভাবে লেগে থাকেন, পরবর্তীতে দেখবেন আপনার ইংলিশের ডেভেলপমেন্টটা অনেক দূরে চলে যাবে। অনেক খুশি হলাম। তো পরবর্তী কাজগুলো এইভাবে করবেন। হাবিবা সুলতানা, হাবিবা সুলতানা একটু পড়েন কি করেছেন। ওয়ালাইকুম সালাম, পড়েন। ধন্যবাদ, অনেকগুলো করেছেন। থ্যাংকস এ লট। নাও আই এম গোয়িং টু মাই মেইন ক্লাস।
এখানে যারা যারা হোম টাস্ক করেছেন আমি সময় পেলে আবারও সবার কাছে আসবো, যদি সময় থাকে। তো এইভাবে যদি আপনারা প্রত্যেকদিন করতে থাকেন, আপনারা নিজেরা একটু চিন্তা করে দেখেন যে আপনাদের প্রোগ্রেস হচ্ছে নাকি আপনাদের ডিমোশন হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারবেন আপনাদের প্রোগ্রেস হচ্ছে। তো এইভাবে আমার সঙ্গে থাকবেন, সোহাগ স্যারের সঙ্গে থাকবেন। আপনাদের যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট, অর্থাৎ আপনারা যে জায়গায় পৌঁছাতে চান, আপনারা অবশ্যই পারবেন। এবং এই যে স্ট্রাকচার গুলো দেখেন, আজকে এই যে 100+ স্ট্রাকচার আপনাদের শিখালাম, স্পোকেন রুলস, স্ট্রাকচার, প্র্যাকটিস, মাত্র 12টা রুল শিখিয়েছি। এই বিষয়গুলো একটু ভেবে দেখেন যে যে 12টা রুল আমাদের ডে টু ডে লাইফে কতটা কাজে দেয়। এখানে প্রত্যেকটা রুল, এই যে ইউজ টু এর ব্যবহার, অতীতকালে নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু এর ব্যবহার করব। কিসের ব্যবহার করব? ইউজ টু এর ব্যবহার করব। এই ইউজ টু এর ব্যবহার করে আমরা কিভাবে এই শব্দগুলো, এই বাক্যগুলো কিভাবে করতে পারি, সাপোজ টু এর ব্যবহার আমরা কিভাবে করব। তারপর এখানে একটি দেখিয়েছি যে হ্যাভিং এর ব্যবহার দিয়ে আমরা কিভাবে করব। আমার ঘুমের সমস্যা হচ্ছে, আমাদের দৈনন্দিন জীবনে এই কথাগুলো প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাজে লাগে। আমরা জাস্ট সেইগুলাই কিন্তু এখানে শিখলাম। তো এখানে প্রত্যেকদিন আমরা, আগামী দিন আমি আরো কিছু রুল একটু দ্রুত করি, মিনিমাম 30টা করে রুল আমাদের কমপ্লিট করতে হবে। এখানে আরো কিছু রুল আমি আপনাদের দেখাই। রুল 13 দেখেন, as often as, যতবার ততবার। as often as, যতবার ততবার। এটা আমরা কিভাবে করব? সে যতবার বাজারে যায় ততবার চা খায়। আমরা বলি না, সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়। তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। এই স্ট্রাকচারটা আমরা as often as এটা ব্যবহার করব। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস as often as প্লাস এক্সটেনশন। কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস as often as প্লাস এক্সটেনশন। কোন বাংলা বাক্যে যতবার ততবার থাকলে as often as এর ব্যবহার করব। কোনো বাংলা বাক্যে যতবার ততবার, মনে রাখবেন এই কথাটুকু। কোনো বাংলা বাক্যে, যেমন আপনাদেরকে আমি ক্লাস আগে শিখিয়েছিলাম যে ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট এর ব্যবহার শিখিয়েছিলাম, যে বাংলা বাক্যের শেষে আছে, নাই, ছিল, ছিল না। কি বলেছি? আছে, আপনাদের নিশ্চয়ই সে ক্লাসটা একটু রেকর্ডটা দেখে নিবেন। আছে, নাই, ছিল, ছিল না, এমনটি যদি কোথাও থাকে তাহলে সেখানে আমরা দেয়ার এর ব্যবহার করব। যেমন বলেছিলাম ঢাকায় একটি চিড়িয়াখানা আছে, আমাদের বাড়ির পাশে অনেকগুলো নদী আছে। এই ধরনের বাক্য যদি থাকে তখন দেয়ার এর ব্যবহার করব। আর এখানে কি বলছে? কোনো বাংলা বাক্যে যতবার ততবার এগুলা থাকলে অ্যাজ অফেন অ্যাজ এর ব্যবহার করব। অ্যাজ অফেন অ্যাজ এর ব্যবহার করব। সে যতবার বাজারে যায় ততবার চা খায়। হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ হি গোস টু মার্কেট। খুবই সিম্পল, দেখেন এখানে আমরা এইটুক তো পারি, সে যতবার বাজারে যায় সে ততবার চা খায়। তো এখানে আমরা কি করব? হি ড্রিঙ্কস টি, সে চা খায়। এইটুক তো আমরা পারি, হি ড্রিঙ্কস টি। তারপর কি করব? আমার এই যে রুল যেটা স্ট্রাকচার অ্যাজ অফেন অ্যাজ, সেইটা এখানে বসিয়ে দিব। অর্থাৎ হি ড্রিঙ্কস টি অ্যাজ অফেন অ্যাজ। তারপর কি বলবো? তারপর সে বাজারে যায়, হি গোস টু মার্কেট। তাহলে দেখেন আমরা সবই পারি, শুধু এটা আমাদের সিস্টেমেটিক্যালি একটু অ্যারেঞ্জ করতে হবে। এখানে প্রথমে হি ড্রিঙ্কস টি, তারপর অ্যাজ অফেন অ্যাজ, তারপর সে বাজারে যায়, হি গোস টু মার্কেট। বিষয়টা খুবই সহজ, শুধু একটু একবার দেখতে হবে। অর্থাৎ অ্যাজ অফেন অ্যাজ, এখানে অফটেন বলবেন না। এগুলা কিন্তু আপনাদেরকে আমি শিখিয়েছি যে সাইলেন্ট লিটার এখানে টি, এর উপরেও কিন্তু ক্লাস আমার ছিল। অ্যাজ অফেন অ্যাজ, অফটেন না। এখানে সি টি এ এল কে, টল্ক না। আমরা অনেকেই এখন এভাবে কিন্তু ভুল করি এখন এই লেভেলে এসে, কিন্তু এটা খুবই দুঃখজনক। টক, তারপর চক, আমরা শুড বলে থাকি, নো, শুড। তো এখানে অফটেন না, অফেন। অ্যাজ অফেন অ্যাজ, যতবার ততবার। সে যতবার নির্বাচিত হয় ততবার মানুষ উপকৃত হয়। তুমি যতবার বাইরে যাও ততবার কাজের ক্ষতি হয়। দি ওয়ার্ক ইজ হ্যাম্পার্ড অ্যাজ অফেন অ্যাজ ইউ গো আউট। অর্থাৎ এখানে অ্যাজ অফেন অ্যাজ এর ব্যবহার করে এই বাক্যগুলা আমরা কমপ্লিট করি। তো রোল 14 দেখেন, ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময় বা ইহাই উপযুক্ত সময়। এই বাক্যটাও কিন্তু আমরা যারা 9-10-এ আমার ব্যাচের যে স্টুডেন্ট গুলা ছিল অফলাইনে তাদেরকে এটা প্রায় করাতাম। ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, উপযুক্ত সময় বা ইহাই উপযুক্ত সময়। যেমন এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়, ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়, তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? ইট ইজ হাই টাইম ব্যবহার করব। কি করব বলেন তো? ইট ইজ হাই টাইম, এটাই প্রস্তুতি গ্রহণের উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু টেক প্রিপারেশন। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ।
তোমার কেরিয়ার গড়ার এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার। অর্থাৎ এখানে স্ট্রাকচার কি হবে, আমি একটু হাইলাইট করি। স্ট্রাকচারটা হবে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ইট ইজ হাই টাইম টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ইংরেজি শেখার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম টু লার্ন ইংলিশ। তো এইখানে মাত্র 4 থেকে 5টা বাক্য দেওয়া আছে। ইট ইজ হাই টাইম ব্যবহার করে আপনারা আরো 10টা 15টা পৃষ্ঠা যে যতগুলি পারবেন এই বাক্যগুলো করবেন, দেখবেন এতে অনেক কাজে দেবে। So that's all for today. See you in the next class. Take care of your health. Good night. Thank you.